সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নির্বাচনের সময় থাকবেন দেশের জনগণের মাঝে। তারেক রহমানের অভিযোগ, গত স্বৈরাচার সরকারের আমলে আদালত থেকে আদেশ দিয়ে তার কণ্ঠ রোধ করা হয়েছিল। দীর্ঘ সাক্ষাৎকারে নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি ও নেতাকর্মীদের বিচার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। বিগত সরকারের নানা নিষেধাজ্ঞায় প্রায় 17 বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি বিভিন্ন প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম পরিচালনা করলেও সরাসরি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেননি তিনি। তারেক রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম একটি সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার এবং জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তারেক রহমান। ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতির জায়গায়। গত স্বৈরাচারী সরকারের সময় আদালত থেকে রীতিমতো আদেশ দিয়ে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার। বলেন, সরকারের চাপে পড়ে গণমাধ্যমও তার বক্তব্য প্রকাশ করতে পারেননি। বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারত না। তখনকার যেই প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন, আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না। এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। গণ অভ্যুত্থানের পরও কিছু সঙ্গত কারণে দেশে ফিরতে পারেননি বলেও জানান তারেক রহমান। তবে নির্বাচনে জনগণ থেকে দূরে থাকবেন না তিনি। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই মাসে গণ অভ্যুত্থান ঘটলেও এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল অনেক বছর আগেই। এর মাস্টারমাইন্ড নির্দিষ্ট কোনো ব্যক্তি নন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণেরও অবদান রয়েছে এতে। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। এ সময় তিনি আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে, সেটি ব্যক্তিও হতে পারে, সেটি দলও হতে পারে। যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। প্রত্যাশার নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশার কথাও জানান তারেক রহমান। গ্রহণ করবেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের মোকাবেলা করে আগামী নির্বাচন সুষ্ঠু করাই সরকারের মূল চ্যালেঞ্জ। এ সময় আওয়ামী লীগ প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তির উৎপাত ও কোনো উৎপাদন কোনোটাই সম্ভব হবে না। এটা চ্যালেঞ্জ না। তা আমরা বলেছি এই গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার, সেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করবে না। গণতান্ত্রিক ঐক্যটা, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখে এবং শক্তিতে পরিণত করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। এদিকে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ নির্বাচন করতে চায় তার কমিশন, তাই ভোটের কোনো অনিয়ম সহ্য করবে না বলেও জানালেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধানদের সঙ্গে এক সংলাপে স্বাগত বক্তব্যে একথা বলেন সিইসি। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও প্রযুক্তি ভিত্তিক অপপ্রচার ঠেকাতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ করেন তিনি।
সকাল 10:30টায় শুরু হয় কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ। প্রথম অধিবেশনের সংলাপ চলবে বেলা 12:30 পর্যন্ত। দ্বিতীয় ধাপে বেলা 2:30টায় থেকে বিকেল 4:30টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বার্তা প্রধানদের সঙ্গে সংলাপ করবে কমিশন। এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকানো ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে এবং আমরা এটা কামনা করি। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া ধীর গতিতে হচ্ছে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করেছে বলেও অভিমত তাঁদের। বিশ্লেষকরা মনে করছেন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আরও স্বচ্ছভাবে হওয়া উচিত। এছাড়া পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক সমাধান দ্রুত না হলে বাধাগ্রস্ত হবে নির্বাচনের প্রস্তুতি। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্তের কথা থাকলেও তা করতে পারেনি নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও জটিলতা তৈরি হয়েছে এনসিপির প্রতীক নিয়ে। এজন্য রাজপথে কর্মসূচি ও উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া 12টি রাজনৈতিক দলের তদন্ত এখনো শেষ হয়নি। এদিকে প্রাথমিকভাবে 73টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নাম প্রকাশের পর নাম সর্বস্ব ও ভুয়া প্রতিষ্ঠান নিয়েও সমালোচনার মুখে পড়েছে ইসি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এসব কাজ সময় মতো শেষ করতে না পারায় নির্বাচন কমিশনের প্রস্তুতি ধীরগতি প্রকাশ পাচ্ছে। প্রতীক নিয়ে দ্রুত সমাধান নিতে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ারও পরামর্শ অনেকের। তফসিল ঘোষণা ডিসেম্বরে যদি হয়, মাঝখানে মাত্র 2 মাস, এই 2 মাসে তারা মাঠ পর্যায়ে যাবে, ভোটারের কাছে যাবে, তারা মনোনয়ন দেবে, এসব কিছু মিলে এটা খুবই স্বল্প সময় হয়ে গেছে এবং এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনটা চূড়ান্ত হয়নি। তার মানে এটা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইলেকশন কমিশনকে। আন্দোলনেই যাক আর কোর্টে যাক, নির্বাচনী পরিবেশ যেটাকে আমরা বলি সেটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুরুতেই এটা শুরু হওয়া উচিত ছিল, এতদূর পর্যন্ত গড়ানোর কোনো কারণ ছিল না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুভমেন্ট করা, এটা না করে যদি এনসিপি মনে করে যে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়া এটা সলিউশন চাই, তাহলে তারা আদালতে যাওয়াটাই বোধহয় ভালো হবে। আদালত যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে হবে। ফেব্রুয়ারি নির্বাচনের ট্রেন ধরতে প্রবাসী ভোটার ও পিআর পদ্ধতি নিয়ে জটিলতা দূর করা প্রয়োজন বলে অভিমত বিশেষজ্ঞদের। স্পেশালি ভোট গ্রহণটা, ইলেকশনের ডেটা, এই জিনিসটা প্রত্যেক পর্যবেক্ষককে বুঝতে হবে যে কিভাবে কাজগুলো করা হয়, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এখন যদি এই রকমভাবে ধারণাহীন কোনো প্রতিষ্ঠান এসে নির্বাচন পর্যবেক্ষণ করে, তাহলে তারা তো সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। ইলেকশন অবজারভেশনটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটা পন্থা এবং এটা এখন পর্যন্ত একমাত্র পন্থা একটা নির্বাচনের কোয়ালিটি, ক্রেডিবিলিটি, এটা ফ্রি হয়েছে না ফেয়ার হয়েছে নাকি হয় না এটা বোঝার জন্য। সো এই জন্য এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ইলেকট্রাল সিস্টেম পরিবর্তন কিন্তু একটা বিশাল ব্যাপার। এখানে সংবিধান পরিবর্তন করতে হবে, সেই সংবিধান অনুযায়ী নতুন করে আইন তৈরি করতে হবে, রাজনৈতিক দলকে এই নতুন যে সিস্টেম হবে সেই সিস্টেমে প্রশিক্ষিত হতে হবে, জানতে হবে, ভোটারদের জানতে হবে, পুরো কাঠামোগত চেঞ্জ হুট করে এই পদ্ধতি করা সম্ভব না। এই মুহূর্তে ইলেকট্রাল সিস্টেম চেঞ্জ করা মানে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন আমাদের হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার ও ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো দ্রুত মীমাংসা করতে অন্তর্বর্তী সরকারের আরও কার্যকর ভূমিকা নেওয়ারও আহ্বান নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, ITV, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অভিযোগগুলোর মধ্যে রয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যা। আসামিদের গ্রেফতার করে 14 অক্টোবর হাজির করার নির্দেশ দেন আদালত। সেই সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অপরাধীদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় শেষ সাক্ষী ও মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করছেন আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। প্রভাবশালী নেতা এবং তাদের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও 3 জন নেতার বিরুদ্ধে
ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী 14 অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। যেসব উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছে তাদের নাম প্রকাশ করতে নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রাশেদ আরও বলেন, এই উপদেষ্টারা আগামী নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। এছাড়াও সচিবালয়ে আওয়ামী লীগের সচিবরা বিদ্যমান থাকায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, যাদের উপর বিশ্বাস রেখেছিলাম, বিশ্বাস করে ভুল করেছি, তারা জাতির সাথে গাদ্দারি করেছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লালমনিরহাটে তিস্তা নদীর পানি। এতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, ডুবে গেছে আমন ধান সহ ফসলি জমি ও মৎস্য খামার। পানিবন্দী হয়ে পড়েছে 5 উপজেলার কয়েক হাজার মানুষ। তাদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় খুলে রাখা হয়েছে ডালিয়া ব্যারেজ পয়েন্টের 44টি জলকপাট। পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি। তিস্তা নদীর পানি এমনভাবে বাড়তেছে, রাস্তাঘাট সমস্ত ভেঙে টেঙে যাচ্ছে। আমাদের সমস্ত বিল পুকুরের মাছ বেড়ে যাচ্ছে, আমরা বেড়াইতে পারতেছি না বাড়ি থেকে। কাল রাত থেকে শুকনো খাবার খাচ্ছি আমরা। খাবার ঘরে যে খাইবে কোনো পথ নাই ঘর আমার কামাই কাজ না তাহলে কি আমার গরিব মানুষের কোনো ভালাই আছে। ভারতে পানি দিয়েছে, এই পানি দিয়ে এখন বাড়িকে ডুবি দিয়েছে, খাটের উপর খাট তুলিছে, তাও থাকা যাচ্ছে না। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, বন্যা পরিস্থিতি সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং এই দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? তা নিয়ে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে তিস্তা পাড়ের মানুষ আর কি চরম দুর্ভোগে আছে। একটু আগেই কিন্তু তিস্তা পাড়ের মানুষের আমরা কথা শুনতে পারলাম। তাদের কিন্তু মৎস্য খামার, ফসলি ক্ষেত থেকে শুরু করে সব ধরনের কিন্তু ফসলি ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং মাছের যে খামারগুলো আছে সেগুলো কিন্তু তিস্তার জলে কিন্তু ভেসে গিয়েছে। এখানে আমরা এসে সকালবেলা যে চিত্র দেখতে পাচ্ছিলাম যে হু হু করে পানি কিন্তু উজানের দিকে বাড়তেছিল। উজানের ঢল এসে কিন্তু এখানকার নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছিল। একদিকে প্লাবিত হচ্ছিল, অন্যদিকে তাদের যে রান্না করার যে সমস্যা তারাও সেটিও করতে পারে নাই। অন্যদিকে যে গবাদি পশু সেগুলো কিন্তু উঁচু স্থানে নিয়ে গেছে। গতকাল রাতে যখন 35 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল ডালিয়া ব্যারেজ পয়েন্টে, তখন কিন্তু ফ্লাড বাইপাস রাস্তা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কিন্তু রাতে রেড অ্যালার্ট জারি করা পানি উন্নয়ন বোর্ড। রেড অ্যালার্ট জারি করার পরে কিন্তু তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে তিস্তা পাড়ে যারা আক্রান্ত হবেন বা তিস্তা পাড়ে যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হবেন এবং জলাবদ্ধতা যাদের ফসল ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে এবং জেলা প্রশাসক তাদের পাশে আছে বলে এখানকার যে জেলা প্রশাসক এইচ.এম. রকি ভাইদা তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে। খুনিয়াগাছ ইউনিয়নের যে জায়গাটিতে আছে এখানকার আশেপাশের যে ভিটেগুলো কিন্তু কোথাও হাঁটু পর্যন্ত এবং কোথাও কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে 905 হেক্টর জমি কিন্তু এই বন্যার পানিতে এবারের পঞ্চমবারের বন্যার পানিতে তলিয়ে গেছে এবং পানি তিনি আমাদেরকে জানিয়েছে যে কিছুটা নেমে গেলেও আমরা যে জায়গাতে আছি এখানকার ফসলি ক্ষেতগুলো কিন্তু জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে। তো তা নিয়ে আমাদের প্রশাসনের এখন পর্যন্ত কোনো তৎপর আমরা পাই নাই। কাউকে কোনো ধরনের অভিযোগ আছে যারা মূলত ভিতরে বন্যায় ডুবে আছেন তাদেরকে ত্রাণগুলো দেওয়া হয় না এবং তাদের নানা ত্রাণ নিয়ে অভিযোগ আছে। তা নিয়ে এই ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। 12 দিন বন্ধের পর খুলেছে বিশ্ববিদ্যালয়, এতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে পুরো ক্যাম্পাসে। প্রার্থীরা বিভিন্ন হল, ক্যাম্পাস, রেল স্টেশন ও শাটল ট্রেনে প্রচারণা চালাচ্ছেন।
মতবিনিময় করছেন ভোটারদের সঙ্গে। ইশতেহার তুলে ধরে আশ্বাস দিচ্ছেন ক্যাম্পাসের চলমান সমস্যাগুলো সমাধানের। সুষ্ঠু নির্বাচন আয়োজনের এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এদিকে দুর্গাপূজার ছুটি শেষে নতুন উদ্যমে প্রচার শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন তারা। দিনের শুরু থেকে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ অন্য প্রার্থীদের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে টুকিটাকি চত্বর, আমতলা ও হলপাড়ায় প্রচারণা চালাতে দেখা গেছে। একাধিকবার তারিখ পরিবর্তন ও পোষ্য কোটার বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় নির্বাচন নিয়ে এখনও শঙ্কা কাটেনি প্রার্থী ও শিক্ষার্থীদের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কেয়ার গিভিংকে একটি পেশায় পরিণত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস 2025 উপলক্ষে আয়োজিত ইস্কাটনের সুইট বাংলাদেশের অডিটোরিয়ামে তিনি একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ বিষয়ে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট NTDকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করলেও একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের দুর্গম এলাকা সহ সব জায়গায় পৌঁছানো উচিত বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এনটিডির কাছ থেকে আমি একটা জিনিস চাইব যে তাদের লিস্টের ভিতরে যারা আছে তার বাইরে অনেক বাচ্চারা বিভিন্ন অঞ্চলে খুব কষ্টে বাস করছে। নদী ভাঙনের এলাকায়, আমাদের কোস্টাল বেল্টে, আমাদের এমন কতগুলো এলাকা আছে উত্তরবঙ্গে, সেখানে তো এনটিডি পৌঁছাচ্ছে না। এনটিডি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই এসপি পরিবারের জন্য, এসপি ছেলেমেয়েদের জন্য কাজ করছে, তাদের সব জায়গায় পৌঁছাতে হবে। দারিদ্র আর বৈষম্যের শেকলে বাঁধা অনেক শিশুর শৈশবের হাসি। নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার বদলে জীবনের শুরুতেই পড়তে হচ্ছে কঠিন বাস্তবতায়। কাগজে কলমে অধিকারের কথা বলা হলেও তা থেকে বঞ্চিত শিশুরা। বৈষম্যহীন সমাজ গড়তে শিশুদের অধিকারগুলো নিশ্চিতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। শিশু অধিকার দিবসে নাজমুল হুদার রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। পড়ার টেবিলে থাকার সময়টায় কারখানায় ঘাম ঝরাচ্ছে 14 বছর বয়সী সিফাত। দুমুঠো ডাল ভাত জোগানোর লড়াইয়ে নেমে তার মতো অনেক শিশুই হারাচ্ছে শৈশবের প্রকৃত আনন্দ। কর্গেট চালাই, কাটিং চালাই, মাল হরাই, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করি। 7,000 টাকা বেতন, ওভার টেবিলে 10,000 টাকা। লেগুন হেল্পার, বাসের হেল্পারি, গরু টানা, গরুর কাম করা, এই সব কাম করছি। এখানে আমি অনেক সময় প্লেটে খাবার বেড়ে দেই, চা বানিয়ে দেই আর পান বানিয়ে দিই। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, দেশে মোট শিশুর 97.5% স্কুলে ভর্তি হলেও ঝরে পড়ে 35%-এর বেশি। আর শ্রম অধিদপ্তরের হিসাবে দেশে শিশু শ্রমিক রয়েছে 69 লাখ। বিশ্ব খাদ্য সংস্থার জরিপ বলছে 57% শিশু শুধু খাদ্যের বিনিময়ে এবং 23.7% শিশু শ্রম দেয় অতি সামান্য মজুরির বিনিময়ে। এতে পুষ্টিকর খাদ্য ও সময় মতো চিকিৎসা থেকেও বঞ্চিত হতে হয় অনেক শিশুকে। ওষুধপাতির খরচ লাগে, খাওয়া দাওয়া বালা মনে করুন, এটি মনে করুন জোগায় তো আর হারা পাই না। মাছ মাংস সবসময় তো না খাওয়ালে তো হয় না, গরিব মানুষ পামু কই। শিশুদের অধিকার রক্ষায় কাঠামোগত ঘাটতিকে বড় বাধা উল্লেখ করে সমন্বিত পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাষ্ট্র বলুন, সংস্থা বলুন, আলাদা আলাদা করে করছে, কিন্তু সেটা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আরেকটি বড় বিষয় হচ্ছে এর ভেতরে কোনো সমন্বয় নেই। ধরুন আপনিও হাঁটছেন, আমিও হাঁটছি, কিন্তু কোন রাস্তায় কোন গন্তব্যে পৌঁছাবো আমাদের কোনো ঠিক কোনো জায়গায় গন্তব্য ঠিক করা নাই। ফলে ঠিকই আপনার হাঁটছেন, আপনার পরিশ্রম হচ্ছে, আপনি ঘামছেন, এই সব কিছুই সত্য, কিন্তু আসলে কোন পথে যাচ্ছি, কোথায় পাড়ি দিতে চাইছি, কতটুকু আমরা গন্তব্য থেকে দূরে আছি, এইটা কেউ বলতে পারছে না। প্রতিটি শিশুই আগামীর ভবিষ্যৎ, তাই বৈষম্যহীন বাংলাদেশে ন্যায্য অধিকার নিশ্চিত হোক তাদের। হাসি ফুটুক মুখে এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হুদা, RTV, ঢাকা। ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা ও বিক্রির অভিযোগে 6 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন
ভ্রাম্যমাণ আদালত। আর জব্দ করা মাছ বিতরণ করা হয়েছে এতিমখানায়। অভিযানের সময় মনপুরা জেলেদের একটি অংশ মৎস্য বিভাগের টিমের ওপর হামলা করে। এই ঘটনায় ৩ জনকে আটক করে নৌবাহিনী। এদিকে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৬,০০০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। গাইবান্ধা সুন্দরগঞ্জে অন্তত ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৭ জন গাইবান্ধা শহরের একটি বেসরকারি ক্লিনিকে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। একটি রোগাক্রান্ত গরু থেকে এই রোগটি ছড়িয়ে পড়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে অ্যানথ্রাক্স কোনো ছোঁয়াচে রোগ নয়, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল ২৭ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকার কিসামত গ্রামে একটি অসুস্থ গরু জবাই করা হয়। গ্রামের কয়েকজন মাংস কাটাকাটিতে অংশ নেয়। কয়েকদিন পর থেকেই তাদের শরীরে ফোসকা, ঘা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসকের মাধ্যমে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তাদের হাতে, মুখে, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে ফোসকা ও পচন ধরেছে। জ্বর, ব্যথা, ঘা ও চুলকানিতে ভুগছেন আক্রান্ত রোগীরা। যাই মাংস করছি প্রায় জনকার এরকম ভাইরাসের মতো। পরে দিন যায়, বেশি হয়, আর বিষ আর জ্বর ছাড়ে না। ডাক্তাররা দেখিয়ে নিজেরা আবার সাহস খায়। তারপরে গাইবান্ধা গেছি, গাইবান্ধা যা চিকিৎসা করি, এখন একটু সুস্থ বোধ করতেছি। এই বিষয়ে সিভিল সার্জন জানান, অ্যানথ্রাক্সে আতঙ্কিত হবার কিছু নেই। নিয়মিত চিকিৎসা নিলে রোগীরা কয়েকদিনে সুস্থ হয়ে ওঠেন। মানুষ যেন কোনোভাবেই ভীত না হয়, কারণ এটা মানুষ থেকে মানুষে ছড়ায় না। সুতরাং এখানে খুব একটা ভীত হওয়ার কারণ নাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে সমস্ত আমাদের গৃহপালিত পশু রয়েছে সেগুলো যাতে ভ্যাকসিনেশন করা যায়। এর আগে ২০১০ সালে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ৭ জেলার গবাদি পশুতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে অ্যানথ্রাক্স। আবরার মাহি, RTV। নানা নাটকীয়তার পর শুরু হলো বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচন। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা। চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল 11:30টার দিকে ভোট দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। প্রথমবার ভোট দিতে পেরে খুশি বুলবুল জানান, সুষ্ঠুভাবে হচ্ছে ভোট গ্রহণ। বিসিবির পরিচালকের চেয়ারে বসার জন্য নির্বাচনে লড়ছেন মোট 29 জন। এখান থেকে নির্বাচিত 23 জন পরিচালকের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত 2 জন সহ মোট 25 জনের হাতেই আগামী 4 বছরের জন্য থাকবে দেশের ক্রিকেটের দায়িত্ব। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন 8 জন। রাতেই হবে সভাপতি ও সহ সভাপতি নির্বাচন। বিভিন্ন জেলা থেকে লোকরা এসে, ক্লাবের লোকরা এসে, অল দ্য স্টেক হোল্ডার্স আছে এখানে। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে দাঁড়িয়েছি, সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমরা তো যা বলার আজকে শেষ হোক, তারপরে সব একসাথে বলবো, ডিপেন্ডিং অন দ্য। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। সকাল 11টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন তাকে বরণ করে নেন। দেশে এসেই হামজা হংকংয়ের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় জানান। সেই সাথে দেশবাসীকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। হংকংয়ের বিপক্ষে 9 অক্টোবর হোম ম্যাচে খেলবে বাংলাদেশ। এরপর 14 অক্টোবর হংকংয়ের মাটিতে অ্যাওয়ে ম্যাচে খেলে ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।